আমার বিয়ের কথা চলছে। ছবি দেখে মনে হলো পাত্রের গায়ের রং বেশ চাপা, চেহারাও আহামরি নয়। ভাবি বললেন, ছবিতে তো নিগ্রোকেও ইংরেজ লাগে, আর এই ছেলেকে লাগছে কালো। তাহলে বোঝো বাস্তবে এই ছেলের গায়ের রং কেমন। আমি ভাবির কথার কোনো জবাব দিলাম না। গতকালই ভাবি ফোনে তার মাকে বলছিল, আহা, গায়ের চামড়া সাদা দেখে কত দেমাগ। আমার ভাইকে পাত্তা দিল না। এখন বিয়ে হচ্ছে কার সাথে? উগান্ডার রাজকুমারের সাথে। এইসব বলে খুব হাসছিল। দরজার বাইরে থেকে শুনে আমার খুব খারাপ লেগেছিল। রাত বাড়ে, কিন্তু আমার মনে কিসের জন্য একটা খচখচানি থেকেই যায়। ঘরের আলো জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াই, নিজেই নিজেকে দেখি মুগ্ধ হয়ে। জীবনের প্রথম প্রেমপত্র পেয়েছিলাম মাত্র ক্লাস 6-এ পড়াকালীন। সেটার একটা লাইন ছিল এমন, আমি পড়ি দেখিনি, কিন্তু তোমাকে দেখেছি। এরপর আরো কত শত চিঠি, গোলাপ ফুল, প্রেমের প্রস্তাব পেয়েছি, হিসাব নেই। বিয়ের প্রস্তাবও আসতে শুরু করে বেশ ছোট থেকেই, কিন্তু বাবা রাজি হতেন না। বলতেন, মেয়েকে পড়াবো, জর্জ ব্যারিস্টার বানাবো। কিন্তু বাবার সেই স্বপ্ন পূরণ হয়নি। পড়াশোনায় তেমন ভালো ছিলাম না আমি। সৃষ্টিকর্তা বুঝি সবাইকে সব দিক দিয়ে পারফেক্ট বানায় না। একবার একটা বিয়ের প্রস্তাব এসেছিল। পর্দার আড়াল থেকে ছেলেটাকে দেখেছিলাম, অবাক হয়ে তাকিয়েছিলাম। ছেলেরাও এত সুন্দর হয়? ভালো চাকরিও করত, কিন্তু বাবা নাকচ করে দিলেন। কেন করলেন জিজ্ঞেস করা হয়নি। বাবাকে ভীষণ ভয় পাই। একদিন কলেজ থেকে ফিরছি, দেখি সেই ছেলে আমাকে ফলো করছে। এক পর্যায়ে ডেকে বলল, আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি পদ্মা, প্লিজ তুমি আমাকে ফিরিও না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মাঝ রাস্তায় এসব কি বলছে? কোনো রকমে বাড়ি ফিরলাম। এভাবে কিছুদিন আমাকে প্রেম নিবেদন করে সে একদিন তার হাত খানিকটা কেটে ফেলল ব্লেড দিয়ে। এটা নাকি তার আমার প্রতি ভালোবাসার প্রমাণ। সেদিন বাড়ি ফিরে খুব কেঁদেছিলাম, মায়া লেগেছিল খুব। বাবা সব শুনে আমার মাথায় হাত রেখে বললেন, যে অচেনা একটা মেয়ের জন্য নিজের হাত কাটতে পারে, সে নিজেকে ভালোবাসে না। আর যে নিজেকে ভালোবাসে না, সে অন্য কাউকে কিভাবে ভালোবাসবে? এমন আবেগী ছেলেরা প্রেমিক হিসেবে পারফেক্ট, স্বামী হিসেবে নয় রে। এক নাগাড়ে কথাগুলো বলে বাবা কিছুক্ষণ চুপ থাকলেন। এরপর বললেন, আমার মেয়ের জন্য আমি ঘোড়ায় চড়া রাজকুমার আনব। সবচেয়ে সেরা ছেলেটার সাথেই আমার মেয়ের বিয়ে দিব। আমি দীর্ঘশ্বাস ফেলে বাবার বলা এই কথাগুলো ভাবছিলাম। তোশকের নিচে রাখা পাত্রের ছবিটা আরো একবার বের করে চোখ বুলালাম। এই তাহলে বাবার রাজকুমার, সেরার সেরা। শুনেছে ছেলেটার বাড়ি গ্রামে, পড়াশোনা করেছে বিয়ে অবধি। রেজাল্ট তেমন ভালো না। গ্রামে সে মাছ চাষ করে। বিশাল বিশাল 2টা দিঘি আছে তার। সেই মাছ বিক্রি করে ভালোই টাকা পয়সা বানিয়েছে। আচ্ছা, আমার হবু স্বামীর পেশা কি? জেলে? পরদিন আমাদের বাসায় ছেলের মা এলেন। এমন গ্রাম্য ভাষায় কথা বলছিলেন যে অর্ধেকের অর্থই আমি বুঝতে পারছিলাম না। ভদ্রমহিলা চলে যাওয়ার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদলাম খানিকক্ষণ। আমার বাবাকে
এলাকার সবাই আদর্শ হিসেবে মানে। এক ওয়াক্ত নামাজও আমি ওনাকে ঘরে পড়তে দেখিনি কখনো। ছোটবেলায় আমাকে আর ভাইয়াকে বলতেন, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সেই মানুষ দেখতে যেমনই হোক, তার পেশা যাই হোক, মনে রাখবে তোমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে তেমনি তাকেও আল্লাহ সৃষ্টি করেছে। এই কথাগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু তবু কেন আজ এমন অদ্ভুত লাগছে। এক বান্ধবী মেসেজ দিয়েছে, তোর হবু বরের একটা ছবি দেখা। আমি তার মেসেজ সিন করিনি, কারণ আমার লজ্জা লাগছে। তাকে কি করে ছবি পাঠাবো? সে নির্ঘাত মুখের উপর বলে দিবে, এই ছেলের পাশে তোকে মানাবে না দোস্ত, মনে হবে বাদরের গলায় মুক্তোর মালা। পরদিন সকালে সাহস করে আমি মাকে বললাম, আমার ছেলে পছন্দ হয়নি। মা এ কথা বাবাকে বললেন। বাবা মাকে ধমক দিয়ে বললেন, কেন? কারণটা জানতে পারি? যদি কারণ হয় ছেলে কালো, তাহলে বলবো বাজারে গিয়ে তোমার মেয়েকে একটা মন মানসিকতা ফর্সা করার ক্রিম খুঁজতে বলো। আমি আর কিছুই বললাম না। বিয়ের আগে সেই ছেলে আমাকে দুবার কল দিয়েছে, আমি ধরিনি। মেসেজ লিখে পাঠিয়েছি, ব্যস্ত আছি। আসলে মন চায়নি কথা বলতে। অবশেষে বিয়ের দিন এলো। লাল শাড়ি আর সোনালি গয়না পরার পর মা আর দাদি মিলে দোয়া পড়ে আমার বুকে ফু দিয়ে দিলেন, নজর যেন না লাগে তাই। বিয়ের আসরেই তাকে প্রথম দেখলাম। সাদা পাঞ্জাবিতেও আরো কালো লাগছিল, চেহারারও কোনো সৌন্দর্য নেই। আমার বান্ধবীরা বলল, কেমন গরিলা গরিলা লাগছে বল। বুঝলাম সবাই আড়ালে হাসাহাসি কানাকানি করছে। বিদায়ের সময় আমি খুব খুব কাঁদলাম। বাবা মাকে ছেড়ে যাচ্ছি এই জন্য না, কার সাথে সারা জীবন থাকতে হবে এই কষ্টে। ভাঙাচোরা রাস্তা দিয়ে জার্নি করে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। গ্রাম্য নিয়মকানুন পালন করতে করতে আর খাওয়া দাওয়া করতে লাগলো আরো 2 ঘন্টা। অবশেষে আমি বাসর ঘরে ঢুকলাম। সে তখনও আসেনি। দম বন্ধ হয়ে আসছিল আমার। সে তো নিশ্চয়ই ঘরে ঢুকেই স্বামীর অধিকার ফলাতে চাইবে। কিভাবে মানিয়ে নিব, তাও আবার সারা জীবন? না চাইতেও চোখ ভর্তি হয়ে গেল জলে। চোখ মুছছি, ঠিক সেই সময় লোকটা ঘরে ঢুকলো। চোখ বড় বড় করে বলল, বাবা কান্দো কেন? আমি রাগে দুঃখে দাঁত চেপে বললাম, আমার নাম পদ্মা। সে বলল, কিন্তু তুমি তো আমার বউ। এরপর দরজা লাগিয়ে খাটের উপর এসে বসল। বসে আবার বলল, সারা রাস্তা তুমি কাঁদতে কাঁদতে আসছো, আমার অনেক খারাপ লাগছে বউ, কিন্তু গাড়ি ভর্তি মুরব্বির মধ্যে তোমার সান্ত্বনা দিতে পারি নাই। বলেই সে আমার হাতটা ধরে ফেলল। আমি এক ঝটকায় হাতটা সরিয়ে নিলাম। কি মানুষ, হে আল্লাহ! ন্যূনতম ম্যানার্সও নাই। ঘরে ঢুকে 1 সেকেন্ডের মধ্যেই গায়ে হাত। সে মাথা নিচু করে বলল, আচ্ছা, তোমার আবার কোনো প্রেমিক ট্রেমিক ছিল না তো? আমার কিন্তু এইসব ছিল না। ছোটকালে একটা হাঁসের বাচ্চা পালছিলাম, বড়ই মায়া করতাম। আমি গোসল করতে গেলে ওইটাও আমার পিছু পিছু যাইত। একদিন বেজি ওরে নিয়া গেছে গা। আমি 7 দিন কাঁদছি জানো। বড় হয়ে যখনই প্রেম করার কথা মাথায় আসে, তখনই হাঁসের বাচ্চার
কথাটা আমার মাথায় আসছে। ওইটারে হারাইয়াই এত মায়া লাগছে, আর যদি প্রেম করে সেকা খাই, তখন আজ তো একটা মানুষ হারাইয়া তো আমি মইরাই যাইমু। এই কথাগুলো বলে সে এমন ভাবে হাসছিল যেন মস্ত যোগ করে ফেলেছে। মনে মনে বলছিলাম, শালা গরিলা, তুই চাইলেই বা তোর সাথে কোন মেয়ে প্রেম করত? কতখানি নির্বোধ হলে মানুষ নতুন বউকে প্রথম দেখায় এসব বলতে পারে। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। ভয়ে আমি শিউরে উঠলাম। খালি মনে হচ্ছিল এই বুঝি লোকটা আমার গায়ে হাত দিবে, ঝাঁপিয়ে পড়বে আমার উপর। সে বড় গলায় বলে উঠল, শালারা করলো কি? কাজটা দেখছো নি? মন চাইতাছে দইরা মুইরাই দেয়। এই গরমে মানুষ কারেন্ট নেয়? কি তার কথা বলার ধরন! ছি, সুন্দরভাবে কথাও বলতে জানে না। বিদ্যুৎওয়ালাদের গালাগালি দিতে দিতে সে মোম জ্বালল। এরপর বলল, বসো বউ, একটা জিনিস নিয়ে আসি। যাওয়ার সময় চেয়ারে একটা হোঁচট খেল। আমি ভাবতে লাগলাম, সে কি আনতে গেল। দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নিলাম। দেখি বাবা বড় একটা মেসেজ পাঠিয়েছে। পদ্মা মা আমার, তুই আজ খুব কেঁদেছিস। তোর কান্নার কারণ আমি বুঝেছি। আমি মানুষকে বাহ্যিক সৌন্দর্য বা পেশাগত দিক দিয়ে বিচার করি না। আমার কাছে অভ্যন্তরীণ সৌন্দর্যটাই মুখ্য। আরো 2 মাস আগে একদিন বাসে ছেলেটার সাথে প্রথম দেখা হয়। আমার পাশের সিটে বসেছিল। এক আমড়াওয়ালা আমড়া বেচতে আসায় সে 2টা আমড়া কিনল। আমড়াওয়ালা লোকটা তার থেকে দাম বেশি রাখল। সে বিনা বাক্য ব্যয়ে দিয়ে দিল। পরে আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, একটার আমড়ার দাম কত সেটাও কি তুমি জানো না? তোমার থেকে টাকা বেশি নিল। সে হেসে বলল, আমড়ার দাম জানি চাচাজি, তবুও কিছু বলি নাই, কারণ 10 টাকায় তো বেশি নিছে। কত বড় বড় জায়গায় গিয়া আরো বেশি টাকা ঘুষ দিয়া লাগে এই দেশে। তখন তো সেই অফিসার রূপী ঘুষখোরদের কিছু কইতে পারি না। এখন 10 টাকার জন্য এত উতলা হয়ে লাভ কি? 10 টাকা বেশি লাভ করলে করুক, খেটে খাওয়া মানুষ। আমি ভীষণ অবাক হয়েছিলাম। এরপর কৌতূহল বশত তাকে বললাম, তোমার কথা শুনে তোমাকে ভালো ছেলে মনে হচ্ছে। আমি অনেক অর্থ কষ্টে আছি। টাকা ধার করতে বন্ধুর বাসায় গিয়েছিলাম, কিন্তু টাকা পাইনি। তুমি ওকে 2000 টাকা দিবে? তোমার নাম্বার দিয়ে যেও, আমি পরে শোধ করে দিব বিকাশে। ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি দরকার টাকার? আমি মিথ্যে করে বললাম, আমার মেয়ের পরীক্ষার জন্য কিছু বই কিনতে হবে বাবা। জানিস মা, ছেলেটা আমাকে সত্যি 2000 টাকা দিল আর তার বিকাশ নাম্বার দিল। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি যদি আর তোমাকে ফেরত না দিই টাকাটা? সে সরলভাবে হেসে বলল, আমাকে আল্লাহ দিবে, 2000-এর বদলে 4000। কিন্তু বিপদে মানুষকে সাহায্য না করলে আমি কেমনে মানুষ হইলাম? সেদিন ফিরে এলাম বাড়িতে। এরপর 1 মাস কাটল। তো রমেশ আঙ্কেলের সাথে তার ভাইয়ের ছেলের বিয়েতে গেলাম। গিয়ে দেখি সেই ছেলের বাড়ি সেই গ্রামে। অনেকক্ষণ কথা বললাম। পরে স্থানীয় কয়েকজনের কাছে ছেলেটার ব্যাপারে শুনলাম। ছোটবেলায় ওর বাবা মারা গেছে। অনেক কষ্টে বড় হয়েছে। সকালে স্কুল করে বিকালে এসে লোকের খেতে কাজ করত।
এখন সে মাছ চাষ করে, সৎ পথে উপার্জন করে পাকা বাড়ি বানিয়েছে, জায়গা জমি কিনেছে, তার একটা স্কুলও আছে গ্রামে, পাশাপাশি ছোট একটা তাঁতের শাড়ির ব্যবসা। গ্রামের মানুষের বিপদে সবার আগে সে যায়। সব শুনে ছেলেটাকে আমার দারুণ লেগেছিল। এরপর আমি এই ছেলের সম্পর্কে আরো খোঁজ খবর নিয়েছি। বিশ্বাস কর, একজন মানুষও তার নামে একটা নেগেটিভ কথা বলেনি। সব মিলিয়ে আমার মনে হয়েছে এই ছেলেটা পারফেক্ট। তাই আমি নিজেই তার মায়ের কাছে তোর জন্য প্রস্তাব নিয়ে গেছি। তোর মনে আছে একটা ছেলে হাত কেটেছিল তোর জন্য? সেই ছেলেটার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জেনেছিলাম সে নেশাখোর। যাই হোক, তোকে ছোটবেলার থেকে শিখিয়েছি মানুষকে বাহিরটা দেখে জাজ করিস না। তবু তুই, মনে হয় আমার শিক্ষা দেওয়ার ভুল ছিল। সর্বোপরি তোর স্বামী ভালো মানুষ, সুন্দর মানুষ, টাকাওয়ালা মানুষ অনেক আছে দুনিয়ায়, কিন্তু ভালো মানুষের বড়ই সংকট। ভালো থাকিস। বাবার মেসেজটা পড়ে একটু লজ্জা পেলাম। এমন সময় সে আসলো রুমে, হাতে একটা হাত পাখা। বলল, দরকারের সময় কোনো কিছুই তাড়াতাড়ি পাওয়া যায় না। গ্রাম তো, তাই লোডশেডিং হইলে কারেন্ট দ্রুত দেয় না। আমি চুপ করে রইলাম। সে বলল, তুমি তো জার্নি কইরে আসছো, অনেক কানি, ঘুমাবা? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বিছানায় শোয়া মাত্রই সে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো আর বলতে লাগলো, খুবই শর্মিন্দা আমি বউ, এই বাড়িতে পা দিয়াই তুমি এত কষ্ট পাইতাছ। এত গরমে তোমার থাকতে কষ্ট হইতাছে আমি বুঝতেছি। আমি মনে মনে বললাম, মোটেই কষ্ট হচ্ছে না। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝলাম না। অনেকক্ষণ পর ঘুম ভেঙে তাকিয়ে দেখি সে এখনো আমার মাথার পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করছে। মোমবাতি জ্বলতে জ্বলতে নিভে গেছে। সে ঘরের জানালা খুলে দিয়েছে ঠান্ডা আসার জন্য। যদিও বাইরে গাছের পাতা এক বিন্দু নড়ছে না, তবে আকাশে বড় একটা চাঁদ উঠেছে। উথাল পাতাল জোছনা জানালা ঠেলে ঘরে আসছে। চাঁদ দেখে বুঝলাম সময় অনেক হয়েছে, আর সেই চাঁদের আলোতেই তাকে দেখলাম। এখনো বাতাস করছে। চাঁদের আলোয় তাকে কি মায়াবী না লাগছে! কি সুন্দর আর নিষ্পাপ তার মুখটাকে দেখাচ্ছে। আমাকে জাগতে দেখে আরো জোরে করে বাতাস করতে লাগলো। বলল, শালার পুতেরা, এখনো কারেন্ট দেয় নাই দেখছো? তোমার কি খুব বেশি গরম লাগছে? আমি বললাম, গরম পড়লে তো গরম লাগবেই, এইবার পাখাটা আমার কাছে দিন, আপনাকে আমি একটু বাতাস করি। সে বলল, আরে তুমি নতুন বউ মানুষ, কি বলো এইসব? আমি বললাম, আপনিও তো নতুন জামাই। সে হা হা করে হেসে উঠল। এরপর পাখা আমার হাতে দিল। বলল, আমি যে এত জোরে হাসলাম তুমি আবার কিছু মনে করলে না তো? আসলে তুমি তো আমার আপন মানুষ। আপন জনের কাছে আমি নিজেরে ভাঙে চুরে তুলে দিই, এত পরমা লইতে পারি না। আমি হাসলাম, সেও হাসল। আমার চোখের কোণে চিকচিক করা অশ্রু সে চাঁদের আবছা আলোয় দেখল না। এই অশ্রু অনুতাপের, একজন সুন্দর মানুষকে অসুন্দর ভাবার অনুতাপ। শেষ হলো গল্প অনুতাপ। কলমে শাপলা।